জায়গাটিকে পাশ কাটিয়ে খুব সচেতনভাবে একথা আমরা বলতেই পারি যে তদানীন্তনের অননুকূল সময় এবং প্রতিকূল রাষ্ট্রিক পরিস্থিতিতে দাঁড়িয়েও সেদিন যিনি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলের ভাগ্য নিয়ন্তা হয়ে উঠেছিলেন ইতিহাসের রথচক্রের নিয়ন্ত্রক, মুঘল শক্তির কাছে রাই বাঘিনী নামে যে বীরাঙ্গনার আইডেন্টিটি সেই মহীয়সী রানী ভবশঙ্করীর স্মৃতি উপলক্ষে আয়োজিত মেলায় এবং তার আলোচনা সভায় যখন আমাকে বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়, তা ভেবে আমার গর্ব হয় বই কি। এমন মনজ্ঞ অনুষ্ঠানের যারা আয়োজক, উদ্যোক্তা, তাদের ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। এই স্মৃতিরক্ষা সমিতির সভাপতি সর্বজনপ্রিয় মাননীয় সমীর কুমার পাজা মহাশয়কে আমার শ্রদ্ধা ও অভিবাদন এবং এই সমিতির সম্পাদক, সুলেখক, সাংস্কৃতিক কর্মী এবং আমার সহকর্মীও বটে সুখেন্দু চন্দ্র মহাশয়কে আমার প্রীতি এবং শুভেচ্ছা। সর্বোপরি এই আলোচনা সভায় উপস্থিত ভদ্রমণ্ডলী, বিদ্বজন, যারা বুধজন রয়েছেন, তাদের যারা কবি সমাজের প্রতিনিধি রয়েছেন, স্বপনবাবুর মতো বরিষ্ঠ মানুষেরা, এদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আমি শ্রদ্ধা জানাই আমার সহবক্তা অধ্যাপক সুকান্ত মুখোপাধ্যায়কে। ওনার বক্তব্যে আমি নতুনভাবে ঋদ্ধ হলাম, সঞ্জীবিত হলাম এবং আমার আর এক সহবক্তা যার বক্তব্য শোনার সৌভাগ্য এখনো আমার হয়নি, সেই লেখক এবং প্রথিতযশা সাংবাদিক নুরুল আফসার মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিবাদন। এবং সর্বোপরি এই সভায় উপস্থিত যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং স্নেহ। যদিও আমি নিজেই নিজেকে এখনো ছাত্র মনে করি, আর আজন্ম ছাত্র যেন থাকতে পারি। আজকের সেমিনারের শিরোনাম ছিল মহাকবির জীবন এবং সাহিত্য কেন্দ্রিক নান্দনিক উপস্থাপনা, দ্বিশতবর্ষের আলোকে মাইকেল মধুসূদন। এখন কোনো সাহিত্যিককে যদি অনুধাবন করতে হয়, সবচেয়ে আগে তার সময় এবং সমাজটাকে জানতে হবে। কবি মধুসূদনকে অনুধাবন করতে গেলে সবচেয়ে আগে জানতে হবে 19 শতককে, 19 শতকের সময়, সমাজ এবং মূল্যবোধকে। তবেই আমরা মধুসূদনকে জানতে পারবো, বুঝতে পারবো। সমগ্র আলোচনাতে কতখানি নান্দনিকতা সঞ্চার করা যাবে সে বিচার ভদ্রমণ্ডলী করবেন। আমরা আপাতত 19 শতকীয় জীবনবোধের আলোকে মধুসূদনের জীবন, মধুসূদনের কবি আত্মা, মধুসূদনের সৃষ্টি সম্ভারকে অবলোকন করার চেষ্টা করব। আমরা খুঁজে দেখতে যত্নবান হব যে কেন একজন লেখককে, কেন একজন সাহিত্যিককে আজকে 200 বছর পরেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা যাবে, কেন মধুসূদন আজও প্রাসঙ্গিক, মধুসূদন কিভাবে বাংলা নাটককে তার নাবালকত্ব থেকে সাবালকত্বে উত্তীর্ণ করলেন, কেন মধুসূদন মেঘনাদ বধ কাব্যে রাম লক্ষণের পরিবর্তে নায়ক করলেন মেঘনাদ বা ইন্দ্রজিৎ এবং রাবণকে, কেন মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করলেন মেঘনাদ বধ কাব্যে। সেই অমিত্রাক্ষর ছন্দের তাৎপর্য কি কেবলমাত্র মিলবিহীন পংক্তি রচনার মধ্যে, নাকি মিলবিহীনতার বাইরেও তার অন্যতর কোনো তাৎপর্য রয়েছে? সেই সমস্ত বিষয়গুলির অনুসন্ধানে ব্রতী হতে গিয়ে আমরা 2-4টে কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমাদের হাতে রয়েছে 30 মিনিট। মাইকেল মধুসূদন দত্ত যশোরের সাগরদাড়ি গ্রামে 1924 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি জন্মগ্রহণ। রাজ নারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। শৈশবে 10 বছর তিনি গ্রামে অর্থাৎ যশোরে কাটান। আনুমানিক 10 বছর বয়সে মধুসূদন পিতার সঙ্গে চলে আসেন তার খিদিরপুরের বাসাতে
এবং 1833 খ্রিস্টাব্দে তিনি ভর্তি হন হিন্দু কলেজে। তারপর আরও 8 বছর তিনি হিন্দু কলেজের সঙ্গে যুক্ত থাকেন 1833 থেকে। 1842 খ্রিস্টাব্দে একটি প্রবন্ধের প্রতিযোগিতা হয়। ইংরেজি ভাষায় কে ভালো প্রবন্ধ লিখতে পারে সেই প্রবন্ধ প্রতিযোগিতাতে ভূদেব মুখোপাধ্যায়কে হারিয়ে প্রথম পুরস্কার প্রাপক হিসাবে মধুসূদন দত্ত লাভ করেন স্বর্ণ পদক। এই মধুসূদন দত্ত 1843 খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। 1848 তিনি পাড়ি জমাচ্ছেন মাদ্রাজে, এবং মাদ্রাজে গিয়ে তিনি বিভিন্ন পত্র পত্রিকায়, স্যার উল্লেখ করেছেন, আমি আরেকটু বিশদে বলে দিচ্ছি, যে মাদ্রাজ সার্কুলার, স্পেকটেটর ইত্যাদি পত্রিকায় তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে বিভিন্ন ইংরেজি কাব্য কবিতা লিখতে থাকেন। মধুসূদনের ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। এরপর 1849 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মধুসূদনের ইংরেজি দুটি কাব্য, একটি দ্য ক্যাপটিভ লেডি, অন্যটি ভিশনস অফ দ্য পাস্ট। এরপর মধুসূদন সেখানে বিবাহ করেন নীলকর সাহেবের দুহিতা বা কন্যা রেবেকাকে। 1855 খ্রিস্টাব্দে সেই বিবাহের সম্পর্কের মধ্যে একটা দোলাচলতা তৈরি হয় এবং তখন তিনি বিবাহ করেন পুনরায় তার দ্বিতীয় বিবাহ ফরাসি অধ্যাপকের কন্যা হেনরিয়েটাকে। এবং 1855 পর তিনি 1856তে মাদ্রাজ থেকে ফিরে আসছেন কলকাতায়, এবং তার বন্ধুবর্গের সহযোগিতায় তিনি কলকাতা হাইকোর্টের প্রধান কেরানির পদ লাভ করছেন। স্যার আগেই উল্লেখ করেছেন, তার বন্ধুবর্গের মধ্যে উল্লেখযোগ্য ভূদেব মুখোপাধ্যায়, গৌরদাস বসাক, রাজনারায়ণ বসু প্রমুখ। এই বন্ধুদের সঙ্গে তার বিভিন্ন সময়ে বিভিন্ন চিঠি বিনিময় হতো, যেই সমস্ত চিঠির মধ্যে মাইকেল মধুসূদন দত্তের কবিকৃতি এবং সাহিত্য ভাবনার পরিচয় আমরা পাই। এই মধুসূদন দত্ত 1862 খ্রিস্টাব্দে তিনি আইন পড়ার আকাঙ্ক্ষা নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছেন এবং বিদেশে গিয়ে প্রবল অর্থকষ্টে পড়ছেন, এবং প্রবল অর্থকষ্টে পড়ে যখন তিনি একটা অসহায় অবস্থায় হাবুডুবু খাচ্ছেন, তখন আমাদের বঙ্গদেশেরই এক মনীষী পাঠিয়েছিলেন অর্থ সাহায্য, যাকে নিয়ে পরবর্তীকালে মধুসূদন রচনা করছেন সেই অমোঘ পংক্তি, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। কে সেই মনীষী? সেই মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেদিন বিদ্যাসাগর অর্থ সাহায্য না পাঠালে মাইকেল মধুসূদন হয়তো বিদেশে তার কাল নিপাত বা দিন যাপন করতে পারতেন না। ব্যারিস্টারি পাশ করে মধুসূদন কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার রূপে যোগ দেন। সময়টা মোটামুটিভাবে 1867 খ্রিস্টাব্দে। এরপর 1873 খ্রিস্টাব্দে মধুসূদনের জীবনদ্বীপ নির্বাপিত হয়, তিনি অমর্ত্য লোকে গমন করেন। প্রথম দিকে স্বপ্ন দেখেছিলেন ইংরেজি সাহিত্যের মহাকবি হব, কিন্তু তার সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে পূরণ হয়নি। তাই তিনি পরবর্তীকালে আক্ষেপ করে বঙ্গভাষা কবিতাতে লিখছেন, হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই মাইকেল মধুসূদন একবার তার বন্ধুদের সঙ্গে, সময়টা 1858, পাইকপাড়ার জমিদার সিংহবাবুদের বেলগাছিয়া রঙ্গমঞ্চে নাটক দেখতে যান। মঞ্চে তখন অভিনয় হচ্ছে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয়। সেই নাটকের আড়ষ্ট সংলাপ, দুর্বোধ্য একটা নাট্যদ্বন্দ্ব, একটা কৃত্রিমতা, একটা আড়ম্বর সর্বস্বতা দেখে মধুসূদন বীতশ্রদ্ধ হন এবং মধুসূদন বন্ধুদের কাছে হতাশা প্রকাশ করেন। বন্ধু গৌরদাস বসাক জানান, বাংলা ভাষায় যদি ভালো নাটক থাকতো তাহলে আমরা কখনোই এই ধরনের রত্নাবলী নাটককে মঞ্চস্থ করাতাম না। তখন অনেকটা বাজি ধরার মতো করেই মাইকেল মধুসূদন লিখছেন শর্মিষ্ঠা নাটক। সময়টা 1859। শর্মিষ্ঠা নাটকের প্রস্তাবনাতে মধুসূদন লিখছেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। অর্থাৎ বাঙালি রাঢ়বঙ্গের মানুষ অলিক কুনাট্য রঙ্গে মজে আছে, যা অবাস্তব, আজগুবি। আচ্ছা, আজও কি মেতে নেই? দেখবেন স্টার জলসা বা জি বাংলার যে সিরিয়ালগুলো, অবাস্তব আজগুবি সিরিয়ালে কুনাট্যে এখনো কিন্তু বাঙালি মেতে আছে। যাই হোক, মধুসূদন সেদিন
কুনাট্য থেকে বাঙালিকে সুনাট্যের আস্বাদ দেওয়ার জন্য কলম ধরেছিলেন এবং লিখেছিলেন শর্মিষ্ঠা নামক নাটক। এই শর্মিষ্ঠা নাটকের বিষয় হলো রাজা যযাতি এবং দৈত্যরাজের কন্যা শর্মিষ্ঠা এবং দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী। এই দেবযানী, শর্মিষ্ঠা এবং যযাতির ত্রিভুজ প্রণয় দ্বন্দ্ব শর্মিষ্ঠা নাটকের উপজীব্য। আচার্য সুকুমার সেন বলছেন যে এই শর্মিষ্ঠা নাটক হচ্ছে বাংলায় প্রথম দস্তুর মতো নাটক। সুকুমার সেন সাহিত্যের ইতিহাসকার এবং ভাষাবিদ। দস্তুর মতো নাটক, এর আগেও কি নাটক লেখা হয়নি? সুকুমার সেন বলছেন হ্যাঁ, লেখা হয়েছিল, কিন্তু তার প্লট ছিল অপরিকল্পিত, তার প্লট ছিল দুর্বল। শর্মিষ্ঠাই বাংলা সাহিত্যের প্রথম যথাযোগ্য নাটক। এরপর শর্মিষ্ঠা নাটকের পর 1860 খ্রিস্টাব্দে মধুসূদন লিখছেন পদ্মাবতী নাটক। গ্রিক উপাখ্যান, গ্রিক পুরাণের যে অ্যাপেল অফ ডিসকর্ডের উপাখ্যান থেকে পদ্মাবতী নাটকের কাহিনী সংগ্রহ করছেন মধুসূদন। এই কৃষ্ণকুমারী নাটক, তার কাহিনী তিনি সংগ্রহ করছেন কর্নেল টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থ থেকে। অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। এই কৃষ্ণকুমারী বাংলায় লেখা প্রথম ইতিহাস অবলম্বিত নাটক। ঐতিহাসিক কিনা সেটা নিয়ে তর্ক আছে, কিন্তু ইতিহাস অবলম্বনে বাংলায় নাটক লেখা এই কৃষ্ণকুমারী প্রথম। শুধু তাই নয়, এটি বাংলাডি, অ্যারিস্টটল যে ট্র্যাজেডির সংজ্ঞা দিচ্ছেন সেই অনুযায়ী সার্থক ট্র্যাজেডি। এখন নাট্য সাহিত্যের বিখ্যাত সমালোচক আশুতোষ ভট্টাচার্য তার বাংলা নাট্যে, বাংলায় এর আগে ট্র্যাজেডি নাটক লেখা হয়নি, দু একটি বিয়োগান্তক নাটক লেখা হয়েছে, সেগুলি কয়েকটি করুণ ঘটনার সমাহার মাত্র, কিন্তু বাংলায় যথার্থ ট্র্যাজেডি হিসাবে কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যে প্রথম। আশুতোষ ভট্টাচার্য লিখছেন। এছাড়া মধুসূদন 1860 খ্রিস্টাব্দে লিখলেন তার বিখ্যাত দুটি প্রহসন, একটি একেই কি বলে সভ্যতা আর একটি বুড়ো শালিকের ঘাড়েরও। দুটিরই রচনাকাল 1860 খ্রিস্টাব্দে। তখনকার দিনের ইয়ং বেঙ্গলি ইংরেজি শিক্ষিত যুব সমাজ দুপাতা ইংরেজি পড়ে তারা মনে করত যে মদ্যপান করলে, বারবণিতাদের গৃহে গমন করলে সেটাই হচ্ছে সভ্যতার শেষ ঠিকানা, সেটাই হচ্ছে সভ্যতার অভিপ্রেত। মাইকেল মধুসূদন তার একেই কি বলে সভ্যতাতে সেই ইয়ং বেঙ্গলি যুবকদের রাজকীয় লাম্পট্যকে চিহ্নিত করে দিয়েছেন ব্যঙ্গ বিদ্রুপের কষাঘাতে। আর তার বুড়ো শালিকের ঘাড়েরোতে একটি বয়োবৃদ্ধের রাজকীয় লাম্পট্যকে তিনি পুরো নগ্ন করে দিয়েছেন, তার দুর্নিবার লাম্পট্যকে। নাট্য সমালোচক অজিত কুমার ঘোষ তার বাংলা নাটকের ইতিহাস গ্রন্থে লিখছেন, কি লিখছেন না, মধুসূদনের নাট্য প্রতিভার সর্বশ্রেষ্ঠ নিদর্শন বা অভিজ্ঞান লুকিয়ে আছে তার এই প্রহসনগুলির মধ্যে। মাইকেল মধুসূদন বাংলা নাটকের ক্ষেত্রটিকে যেমন সাবালকত্বে উত্তীর্ণ করেছিলেন, তেমনি বাংলা কাব্যের জগৎটিকেও তিনি নতুন করে কর্ষণ করেছিলেন। এতদিন মধুসূদনের পূর্ববর্তী কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু ভারতচন্দ্রীয় ঠাট্টা ছাড়তে পারেননি, ভারতচন্দ্রীয় মেজাজটা ছাড়তে পারেননি। ভারতচন্দ্রকে আমার নিশ্চয়ই পরিচয় দেওয়ার দরকার নেই, আপনাদের যে পেড়ো গ্রাম, পেড়োগড়, সেই পেড়ো গ্রাম নিবাসী রায়গুণাকর ভারতচন্দ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। এ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই, এ নিয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই। কিন্তু ভারতচন্দ্রের পরবর্তীকালে যখন ইংরেজরা এসেছিল, তারপর কিন্তু যুগটা বদলে গেছিল, মধ্যযুগ শেষ হয়ে শুরু হয়েছিল আধুনিক যুগ। সেই আধুনিক যুগের নান্দি, সেই আধুনিক যুগের বাণীকে এই ঈশ্বরগুপ্ত বা রঙ্গলালরা খুব অল্প স্বল্প, নেই বললেই চলে, তাদের কাব্যে প্রতিফলিত করতে পেরেছিলেন, কারণ তারা সেই ভারতচন্দ্রীয় মেজাজ থেকে, কবিওয়ালাদের মেজাজ থেকে বেরিয়ে আসতে পারেননি। মাইকেল মধুসূদনই প্রথম ইংরেজরা আগমনের পর পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রভাবজাত যে আধুনিকতা, সেই আধুনিকতার সুরকে তার কাব্যের বীণার মধ্যে প্রথম রণিত করেছিলেন, প্রথম ঝঙ্কৃত করেছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1860 খ্রিস্টাব্দে, যদি খুব ভুল না বলি, হ্যাঁ 1860 খ্রিস্টাব্দে তিনি লিখলেন তিলোত্তমা সম্ভব কাব্য। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, দুই দৈত্য ভাই সুন্দ এবং উপসুন্দ ব্রহ্মার কাছে বরলাভ করেছে। এর আগে অনেকে অনেক বরলাভ করেছিল। মহিষাসুর বলেছিল নারী ছাড়া আমি সবার কাছে অজেয়। ওই নারী মহিষাসুরের মৃত্যুর কারণ হয়েছিল।
নৃসিংহ বলেছিল আমাকে নর বানর রক্ষ যক্ষ কেউ মারতে পারবে না, আমাকে ঘরে বাহিরে কোথাও মারা যাবে না। সে নরসিংহ অবতার, হিরণ্যকশিপু, সেই হিরণ্যকশিপুকে নরসিংহ অবতার, না দিন না রাত, না নর না পশু, তাকে কিন্তু জাঙের উপর রেখে বধ করেছিলেন। আর দৈত্য ভাতা সুন্দ উপসুন্দ আরো চালাক, তারা বরম্বার কাছে এমন একটা বর তারা পেয়েছে যে নিজেদের মধ্যে কলহ না করলে তাদেরকে কেউ হত্যা করতে পারবে না। সেই মধুসূদন সেই সুন্দ উপসুন্দকে হত্যা করার জন্য দেবতারা লঞ্চ করলেন। লঞ্চই বলছি আধুনিক ভাষাতে, যেমন একটা মোবাইল লঞ্চ হয় সেরকম। কাকে? তিলোত্তমাকে। কে তিলোত্তমা? তিলোত্তমা হচ্ছে সেই নারী তিল তিল করে সৌন্দর্যের সঞ্চয়ন করে, তিল তিল করে সৌন্দর্য চুনে চুনে যে নারীকে তৈরি করা হয় সেই হচ্ছে তিলোত্তমা। এখন সেই তিলোত্তমাকে কে পাবে? সুন্দ না উপসুন্দ? এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, তারপর দুই ভাই নিহত। এই হলো তিলোত্তমা সম্ভব কাব্যের বিষয়বস্তু। এখন এই তিলোত্তমা সম্ভব কাব্যে মাইকেল মধুসূদন প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করলেন, কিন্তু সেই প্রয়োগ ছিল অপটু, সেই প্রয়োগ যথাযথ ছিল না। কেন ছিল না? দেখবেন আমরা যখন নতুন কোনো কলম দোকান থেকে কিনে নিয়ে এসে লিখি, প্রথমে কি পেনটা ফ্লুয়েন্ট, একটা যে তার যে সরার ভাবটা ফ্লুয়েন্সি থাকে, স্বচ্ছন্দ সাবলীলভাবে নতুন কেনা কলম সরে না, কিন্তু কিছুটা লিখতে 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 পেনের মুখে কালির প্রবাহ হয়ে ওঠে স্বচ্ছন্দ সাবলীল স্বতশ্চল। মাইকেল মধুসূদন দত্ত যখন অমিত্রাক্ষরের প্রথম প্রয়োগ করলেন তিলোত্তমা সম্ভবে, তখন তার মধ্যে জড়তা ছিল, আড়ষ্টতা ছিল, যে এই আড়ষ্টটা কেটে গেল পরবর্তীতে লেখা 1861 খ্রিস্টাব্দে মেঘনাদ বধে। এই মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য। তা সত্ত্বেও এই মেঘনাদ বধ কাব্যকে নিয়ে বিভিন্ন সমালোচনা হয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ কম বয়সে মেঘনাদ বধ কাব্যের একটি কট্টর সমালোচনা লিখেছিলেন। পরে যখন একটু বয়স বেড়েছে, যখন আরো বুঝতে শিখেছে, আমরা যখন ছোট থাকি অনেকেই তো হাত পা ছুড়ি না বুঝে, কিন্তু বোঝার পর, ম্যাচিওর হওয়ার পর আমরা আমাদের অনেক সিদ্ধান্তের বদল করি। রবীন্দ্রনাথ পরবর্তীকালে আক্ষেপ করে লিখছেন, তার পূর্বের মত থেকে সরে এসে কোথায় লিখছেন? তার জীবন স্মৃতি নামক একটা বইয়ে, আত্মজৈবনিক বই, প্রবন্ধ গ্রন্থ জীবন স্মৃতি গ্রন্থের ভারতীয় অধ্যায়ে কত সালে লিখছেন? 1318 বঙ্গাব্দে। কি লিখছেন? লিখছেন, কাঁচা আমের রসটা অম্ল রস, কাঁচা সমালোচনাও গালিগালাজ, অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হইয়া ওঠে। আমিও এই অমর কাব্যের উপর নখরাঘাত করিয়া নিজেকে বিখ্যাত করিবার সর্বাপেক্ষা সুলভ উপায় অন্বেষণ করিতেছিলাম। অর্থাৎ রবীন্দ্রনাথ স্বীকার করে নিচ্ছেন যে সেই সমালোচনাটা ছিল কাঁচা সমালোচনা, আর কাঁচা সমালোচনা ইকুয়াল টু গালিগালাজ। এই মেঘনাদ বধ কাব্যকে ব্যঙ্গ করে জগৎবন্ধু ভদ্র লিখলেন ছুঁচোবধ কাব্য। এইভাবে একের পর এক বিরূপ সমালোচনা আছড়ে পড়তে থাকে মেঘনাদ বধ কাব্যের উপর। এই প্রসঙ্গে বিবেকানন্দ কি বলছেন আমরা একবার দেখে নেব। বিবেকানন্দ লিখছেন, আমি একবারে কোট আনকোট বলছি, যে এই মেঘনাদ বধ কাব্য জাতদের বাংলা ভাষার মুকুটমণি, তাকে অপদস্থ করতে কিনা ছুঁচোবধ কাব্য লেখা হলো। তা যত লেখিস লেখ না, তাতে কি? সেই মেঘনাদ বধ কাব্য এখনো হিমাচলের মতো অটলভাবে দাঁড়িয়ে আছে। আর সেই সব ক্রিটিকরা যারা এর খুঁত ধরতে ব্যস্ত ছিলেন, তাদের মত ও লেখাগুলো কোথায় ভেসে গেছে। মাইকেল নূতন ছন্দে ওজস্বিনী ভাষায় যে কাব্য লিখে গেছেন, তা সাধারণে কি বুঝবে? বিবেকানন্দ বলছেন। যাই হোক, এই মেঘনাদ বধ কাব্যের অন্তঃপুরে যদি আমরা প্রবেশ করি, তাহলে দেখব যে সেখানে কিন্তু নায়কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রামায়ণে নায়ক ছিল রাম লক্ষ্মণ, আর মেঘনাদ বধে হচ্ছে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। আমরা তো এটা পড়ে যাই, ক্লাসে পড়ানো হয়, মাস্টারমশাই পড়াই, আমরাও শুনি, আমরাও এটা কপচাই, এই একই বুলি। কিন্তু কেন মাইকেল মধুসূদন রাম লক্ষ্মণের পরিবর্তে নায়ক করলেন মেঘনাদকে বা ইন্দ্রজিৎকে এবং তার পিতা রাবণকে? হোয়াই? কেন? আসলে মধুসূদন ছিলেন একজন 19 শতকীয় মানুষ। পাপী ও পুণ্যবানের যে কনসেপ্ট এতদিন ধরে চলছিল, সেই কনসেপ্টটাকে মধুসূদন চেঞ্জ করতে চাইলেন। মধুসূদন একজন 19 শতকের মানুষ। 19 শতক কি? বাঙালির রেনেসাঁসের যুগ, যুক্তি বুদ্ধি বিচারের আলোকে সবকিছুকে যাচিয়ে নেওয়ার যুগ।
আমি দেখব, আমি শুনবো, আমি জানবো, তবে আমি বিশ্বাস করব। প্রশ্নহীন আনুগত্যের যুগ 19 শতক নয়। সেই 19 শতকের একজন মানুষ হিসাবে যখন মধুসূদন রামায়ণ পাঠ করলেন, তখন দেখলেন যে রাম, খুব স্পর্শকাতর বিষয়, আমি কিন্তু যা বলছি মধুসূদনের মতামত, আমার মতামত নয়, দেখলেন রাম একজন আদর্শ নরপতি, কোনো সন্দেহ নেই। রাম মধুসূদনের কাছে একজন আদর্শ নরপতি, প্রজানুরঞ্জক, প্রজাহিতৈষী নরপতি, যাকে নরচন্দ্রমা বলা যায়। কিন্তু নরচন্দ্রমা হওয়া সত্ত্বেও তার কিছু মানবীয় ত্রুটি রয়েছে। সেই ত্রুটিগুলো কি? সেই ত্রুটিগুলো হচ্ছে সন্তান সম্ভবা সীতাকে পরিত্যাগ। সেই ত্রুটিগুলো কি না, সেই ত্রুটিগুলো হচ্ছে বালিবধ। বালি আর সুগ্রীবের পারস্পরিক একটা ট্র্যাসেল হচ্ছিল। আমাদেরও তো পরিবারে বাবা কাকার ট্র্যাসেল হয়। সেখানে ওই সাউথের সিনেমায় দেখবেন যে একজন ওই সুপারি কিলার কোনো একটা ছাদে বসে এইভাবে শ্যুট করে দিচ্ছে, একবারে কপালে গিয়ে লাগছে। তো রাম তো আড়ালে লুকিয়ে থেকে বালিকে যেভাবে তীরবিদ্ধ করেছিল, তা কি অবতারচিত কর্ম? অবতার কাকে বলে? অবতারের তো আবির্ভাব হয় দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু মধুসূদন দেখলেন, রামকে ছোট করতে চাননি, মধুসূদন দেখলেন রামের কাজগুলো মানবীয়, একজন বড় রাজার মতো, অবতারের মতো নয়। এরপর রাবণের কথায় আসি। রাবণের বিরুদ্ধে প্রথম যে চার্জটা আছে, বিশ্বের প্রথম কিডন্যাপিংয়ের কেস কিন্তু রাবণের নামে। কিন্তু মধুসূদন রাবণের এই পাপ কাজটাকে সমর্থন করেননি। তবু রাবণকে মধুসূদন সহানুভূতির দৃষ্টিতে দেখলেন। কেন না, 19 শতকের একটা বাণী কে বলেছেন আপনারা চিন্তা করুন, আপনারা অবশ্যই জানেন যে পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। মধুসূদন রাবণের পাপটাকে ঘৃণা করলেন, কিন্তু পাপী রাবণকে মধুসূদন ক্ষমার দৃষ্টিতে দেখলেন। তাই রাবণ তার প্রিয়তা অর্জন করেছিল। এরপর কি হচ্ছে? এছাড়াও মধুসূদন লঙ্কা সমুদ্র পেরিয়ে লঙ্কা আক্রমণকারী রামের মধ্যে মধুসূদন খুঁজে পেয়েছিলেন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ভারতে সাম্রাজ্য বিস্তারকারী ইংরেজ শক্তির ছায়াকে। যেখানে রাবণের আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের মধ্যে মধুসূদন খুঁজে পেয়েছিলেন বাঙালি তথা ভারতীয়দের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামকে। এই জন্য মধুসূদন এইভাবে কাহিনীটাকে মোল্ড করলেন। মেঘনাদ বধ কাব্যের নারী চরিত্রগুলোর দিকে যদি দেখি, দেখবো তারা পৌরাণিক নারী হলেও তারা আধুনিকায়িত। সীতা, সরমা, চিত্রাঙ্গদা। আমরা জানি 19 শতক, স্যার আগেই উল্লেখ করেছেন, আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় সুকান্ত মুখোপাধ্যায় স্যার উল্লেখ করেছেন যে সেই সময় বিদ্যাসাগর চেষ্টা করছেন বিধবা বিবাহের প্রবর্তন করতে, বহু বিবাহ রদ করতে। রামমোহন তার আগে সতীদাহ বন্ধ করেছেন, এবং নারীরাও পুরুষের সঙ্গে চোখে চোখ রেখে বলছে, আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। কিংবা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। একটা রবীন্দ্রনাথ লিখেছেন, একটা নজরুল লিখেছেন। যাই হোক, সেই মধুসূদনের 19 নারী পৌরাণিক হলেও তাদের ছাঁচটা কিন্তু 19 শতকের। তাই তো সেদিন চোখে চোখ রেখে আমাদের রাবণের যিনি বৌমা, তিনি বলতে পেরেছিলেন, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই প্রতিস্পর্ধা পেলেন কোথায়? না, 19 শতকের মধ্যে এই প্রতিস্পর্ধার বীজ নিহিত। এখন অনেকে প্রশ্ন তুললেন যে মেঘনাদ বধ কাব্য লিখে মধুসূদন ঐতিহ্যের বিনাশ ঘটালেন, হিন্দু ধর্মের যে চিরায়ত ঐতিহ্য তাকে বিনাশ করলেন। সত্যি কি তাই? সত্যি কি মেঘনাদ বধ কাব্যে হিন্দু ধর্মের যে ঐতিহ্য তাকে বিনাশ করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল? এর উত্তরে আমরা বলবো, মাইকেল মধুসূদন কোথাও রামায়ণের মূল কাহিনীটাকে বদলে দেননি, ঐতিহ্যের ধ্বংস করেননি। যুক্তি দিচ্ছি, ঐতিহ্যের ধ্বংস করেননি, সিদ্ধরসের হানি ঘটাননি। ঐতিহ্যের ধ্বংস তবেই হতো যদি তিনি মেঘনাদ আর লক্ষণের যুদ্ধে মেঘনাদকে জয়ী করে দিতেন। মেঘনাদ বধ কাব্যে তো বধ হয়েছে মেঘনাদ, লক্ষণ তো বধ হয়নি। তাহলে লক্ষণ যদি না বধ হয়, তিনি ঐতিহ্যকে কিভাবে ঘুরিয়ে দিলেন, ঐতিহ্যকে কিভাবে বিনাশ করলেন?
তাই যদি তাই করতেন তাহলে এই কাব্যের নাম হতো মেঘনাদ বধ না হয়ে লক্ষণ বধ। মধুসূদন তা করেননি। মধুসূদন আসলে মানবীয় দৃষ্টি থেকে পুরো ব্যাপারটাকে অবলোকন করতে চেয়েছেন, দেখতে চেয়েছেন। তাই তার কাছে রাম রাবণ দুজনকেই তিনি মানবীয় জায়গা থেকে বিচার করেছেন, দেবত্ব বা অলৌকিকত্বের জায়গাটাকে পরিহার করতে চেয়েছেন। যদি তাই হতো তাহলে স্বামী বিবেকানন্দের মতো বৈশ্বিক মুখ, হিন্দু ধর্মের বৈশ্বিক মুখ কেন বললেন? কি বললেন? মাইকেল নতুন ছন্দে ওজস্বিনী ভাষায় যে কাব্য লিখে গেছেন তা সাধারণে কি বুঝবে? তাই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের এই নির্মাণকে আমরা বলবো এটা ধ্বংস সাধন নয়, এটা নতুন করে নির্মাণ। এখানে আর আমি বক্তব্যকে অন্য প্রসঙ্গ দিয়ে নিয়ে যাব না, কারণ এখানে জ্যাক দেরিদার বিনির্মাণের তত্ত্ব আছে, গ্রামাটোলজি যে গ্রন্থের ভিত্তিতে, রোলান্ড বার্থের পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব, ডেট অফ দ্য অথার, রাইটিং ডিগ্রি ইজ 0, এইসব প্রসঙ্গ আছে। এইসব প্রসঙ্গে আমরা যাব না, শুধু বলছি যে এটুকুই যে মেঘনাদ বধ কাব্য হচ্ছে নবনির্মাণ বা পুনর্নির্মাণ, ঐতিহ্যের ধ্বংস সাধন নয়। যাই হোক, এই মেঘনাদ বধ কাব্যের ছন্দ এবং শৈলীর দিকে আমরা একটু তাকিয়ে নেব। মেঘনাদ বধ কাব্যে সবাই বলেন যে এই অমিত্রাক্ষর মানে অমিল। আমাদের এটাই শেখানো হয়েছিল, আমিও শিখেছিলাম। অমিত্রাক্ষর মানে কিন্তু শুধু অমিল নয়। এতদিন পয়ার ছন্দের যে ক্লান্তিকর একঘেয়েমি, বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে, কি করিব কোথা যাব অনুজ লক্ষণ, কোথা গেলে সীতা পাবো কর নিরূপণ, কিংবা মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান। ভালো, খুব শুনতে ভালো লাগছে। কিন্তু একের পর এক রোজ যদি থোর বড়ি খাড়া বড়ি থোর একই হতে একটা কোথায় যেন অবরুদ্ধতা তৈরি হয়। মধুসূদন বাংলা সাহিত্যকে সেই পয়ারের অবরুদ্ধতা থেকে মুক্তি দিলেন, ভাবটাকে প্রবহমান করে দিলেন। অমিত্রাক্ষরের শক্তি কেবল মিলবিহীনতার মধ্যে নয়, অমিত্রাক্ষরের আসল শক্তি হচ্ছে ভাবের প্রবহমানতার মধ্যে। বিষয়টা কীরকম? কবিতার যে প্রিন্টেড লাইন যেগুলো আমরা দেখি সেগুলোকে বলে চরণ বা পংক্তি। সবাই বুঝতে পারবে, স্কুলের ভাই বোনেরাও বুঝতে পারবে। কবিতার যে শেষের লাইন সেটা হচ্ছে চরণ বা পংক্তি। আগে জ্যোতি পড়তো। জ্যোতি মানে কি? কবিতার চরণের মধ্যে যে থামা, যেমন পূর্ণচ্ছেদ, এগুলো যদি কবিতার মধ্যে পড়ে বলে জ্যোতি। এখন কবিতার চরণের শেষেই জ্যোতিটা পড়তো। বিলাপ করেন রাম লক্ষণের আগে, এখানে ওই তারপর জ্যোতি পড়ছে। ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে, তারপর জ্যোতি পড়ছে। এখন এইভাবে চরণের শেষে জ্যোতি পড়ার ফলে ওই ভাবটা ওই চরণের মধ্যেই রয়ে যেত। কিন্তু মধুসূদন প্রথমেই সেই জ্যোতির বেড়াটাকে ভেঙে দিলেন। মধুসূদনের মেঘনাদ বধ কাব্যে জ্যোতি পড়তে পারত যে কোনো জায়গায়, লাইনের, চরণের আদিতে, মধ্যে বা অন্তে। তাই ভাবটা হয়ে যেত একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রবহমান। এই ভাবের প্রবহমানতা এবং জ্যোতিপতনের স্বাধীনতার মধ্যেই মেঘনাদ বধ কাব্যের যে অমিত্রাক্ষর, তার মূল শক্তি নিহিত রয়েছে। এছাড়া বলতে হয়, আমরা একবারে শেষের দিকে আর 5-7টা মিনিট আমি চেয়ে নিচ্ছি। এই মহাকাব্যের মধ্যে আমরা দেখি মাইকেল মধুসূদন মহাশৈলী নির্মাণ করছেন। মহাকাব্যের উপযোগী, স্যার উল্লেখ করেছিলেন লিটারারি এপিক, সাহিত্যিক মহাকাব্যের উপযুক্ত শৈলী নির্মাণ করছেন। এখন বাল্মীকি বা ব্যাসদেবকে অনুসরণ করে মধ্যযুগের বাংলা সাহিত্যে অনেক কাব্য লেখা হয়, যেগুলো রামায়ণ মহাভারত। আমরা বলি কাশীরাম দাসের মহাভারত, আমরা বলি কৃত্তিবাস ওঝার রামায়ণ, কিন্তু ওগুলো মহাকাব্য নয়। একটু ভেবে দেখুন, ওগুলো হচ্ছে অনুবাদ কাব্য। অধ্যাপক পবিত্র সরকার বলছেন যে মধ্যযুগে রামায়ণ মহাভারতকে কেন্দ্র করে অনেক গাথাগীতি রচনা হলেও সেগুলি কেবলই অনুবাদ কাব্য, তার মধ্যে কোনো মহাকাব্যিক শৈলী গড়ে ওঠেনি। পবিত্র সরকার কোথায় বলছেন? তার ছন্দতত্ত্ব ছন্দরূপ বইয়েতে বলছেন। পবিত্র সরকার ভাষা বিজ্ঞানী এবং ছন্দতত্ত্ববিদ। তার ছন্দতত্ত্ব ছন্দরূপ গ্রন্থে বলছেন যে বাংলা সাহিত্যে মহাকাব্যের উপযোগী শৈলীও প্রথম নির্মাণ করেছিলেন মাইকেল মধুসূদন। এখানেই মেঘনাদ বধ কাব্যের মূল শক্তি নিহিত তার শৈলীর মধ্যে। এরপর আমরা একবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আলোচনা করব পরবর্তী কাব্য 1861 খ্রিস্টাব্দে মেঘনাদ বধ যে বছর প্রকাশিত হয়েছিল সেই বছরই প্রকাশিত হয়েছিল ব্রজাঙ্গনা কাব্য। ব্রজাঙ্গনা, ব্রজ মানে বৃন্দাবন, বৃন্দাবনের অঙ্গনা, অঙ্গনা মানে ললনা বা মেয়ে। ব্রজ বা বৃন্দাবনের অঙ্গনা বা ললনাকে রাধা। এই রাধাকৃষ্ণের মধুর পদাবলী আধুনিক যুগে মধুসূদন লিখলেন। বিদ্যাপতি চণ্ডীদাসের পর এত মধুর পদাবলী আর কেউ লেখেননি। নাচিছে কদম্ব মূলে, বাজায় মুরলী রে রাধিকা রমন, চলো সখী তরা করি, দেখি গে প্রাণেরও হরি, ব্রজেরও রতন। এই শোনা যায়
জানি না এটা কতটা ঠিক বা ভুল। শোনা যায় মধুসূদনের এই ব্রজাঙ্গনা কাব্য পড়ে নবদ্বীপের এক ভক্ত বৈষ্ণব ভাবলেন যে এই কাব্য যিনি লিখেছেন চণ্ডীদাস বিদ্যাপতির পরে এত মহৎ কাব্য কেউ লেখেননি, তিনি নিশ্চয়ই কোনো ভক্ত বৈষ্ণব। তাকে দেখার জন্য তিনি পায়ে হেঁটে পদব্রজে নবদ্বীপ থেকে এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপ থেকে এসে পৌঁছালেন কলকাতায়। মধুসূদন তখন হোটেল নিবাসী। স্যার বলেছেন যে হাইফাই জীবনযাপনের জন্য মধুসূদন হোটেলে থাকতে শুরু করেছিলেন। সেই হোটেলের সামনে যখন এসে ডাকতে শুরু করলেন, হোটেলের দরজার থেকে টোলে টোলে নেমে আসছেন, তার এক হাতে কনিয়াকের বোতল, এক হাতে বিদেশি চুরুট। তখন জিজ্ঞাসা করছে যে মধুসূদন দত্ত কি এখানেই থাকেন? তিনি বলছেন ইয়েস, আমি MS দত্ত, অর্থাৎ MS দত্ত। তো এই হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। ওই ভক্ত বৈষ্ণব অবাক হয়ে গেছিলেন যে এই বিদেশি বেশভূষায় সজ্জিত এই মদ্যাসক্ত একজন মানুষ, ইনি এমন মধুর পদাবলী লিখতে পারেন। তিনি বলে উঠেছিলেন, বাবা তুমি শাপগ্রস্ত। বাংলা সাহিত্যের এই শাপগ্রস্ত সাহিত্যিক হলেন মাইকেল মধুসূদন। এরপর 1862 খ্রিস্টাব্দে মধুসূদন লিখছেন বীরাঙ্গনা কাব্য, বীর অঙ্গনা। তিনি পুরাণ থেকে 11 জন নারীকে বেছে নিচ্ছেন, পৌরাণিক নারী। পরিকল্পনা করেছিলেন 21টা করে উঠতে পারেননি, 11টা করেছিলেন। এরপর সেই পৌরাণিক নারীদেরকে তিনি 19 শতকের ছাঁচে ঢালছেন। বলছি তো বীরাঙ্গনা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য। পত্র মানে চিঠির আকারে লেখা কাব্য। কাব্যটা কাব্যই, কিন্তু তার ফর্মটা হচ্ছে পত্র। প্রত্যেক নারী তাদের আকাঙ্ক্ষিত পুরুষটিকে পত্র লিখছেন। যেমন নীলধ্বজের প্রতি জনা, যেমন লক্ষণের প্রতি শূর্পণখা, যেমন দশরথের প্রতি কেকয়ী, যেমন দ্বারকানাথের প্রতি রুক্মিণী। এই সমস্ত পত্র তিনি লিখছেন এবং সেই সমস্ত পত্রের নারীরা পৌরাণিক হলেও ওপরের জামাটা পৌরাণিক, ভেতরে তারা আধুনিক। তাই তো জনা নীলধ্বজের পাণ্ডব তোষণকে প্রশ্নবিদ্ধ করে বলতে পারেন, কি বলেছিলেন? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। যাই হোক, 1866 খ্রিস্টাব্দে মধুসূদন লিখলেন বাংলা সাহিত্যের প্রথম সনেট, যাকে বলা হয় চতুর্দশপদী কবিতা বলি। আমরা তো মাইকেল মধুসূদন দত্তকে জানি তিনি মহাকাব্যের কবি, কিন্তু মধুসূদনের অন্তরে যে একটা গীতিকাব্যের প্লাবন ছিল, সেই গীতিকাব্যের ফল্গু ধারাটিকে আমরা উন্মোচিত হতে দেখি তার এই চতুর্দশপদী কবিতাবলীর মধ্যে। এই চতুর্দশপদী কবিতাবলীর মধ্যে তার গীতিকাব্যের বৈশিষ্ট্য কি? কবির আত্মগত ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। ব্যক্তি মধুসূদন, কবি মধুসূদন বড় বেশি করে ধরা পড়েছেন এই চতুর্দশপদী কবিতাবলীর বিভিন্ন কবিতা। সেরে মনে এমিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকো নদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। যাই হোক, এরপরে মধুসূদন 1867-তে একটি অসম্পূর্ণ গদ্য আখ্যান লিখছেন হেক্টর বধ। এরপর 1873-এ মধুসূদনের জীবন প্রদীপ নির্বাপিত হচ্ছে। এখন বাংলা নাটকের আমরা একদম শেষের দিকে এসে গেছি, তো বিষয়টাকে আমরা একটু সামারাইজ করি। বাংলা নাটকের নাবালকত্ব ঘুচিয়ে তাকে সাবালকত্বের জায়গায় উন্নীত করা। দ্বিতীয়ত মহাকাব্য রচনা এবং মহাকাব্যের উপযুক্ত ছন্দ এবং শৈলী নির্মাণ। অমিত্রাক্ষর ছন্দকে সুন্দর করে প্রয়োগ। এখন রাবণের যে চিরায়ত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তিনি নতুন করে নির্মাণ করলেন। রামায়ণের পুনর্নির্মাণ মেঘনাদ বধ কাব্যের মধ্যে, এই ঐতিহ্যকে তিনি নতুন করে নির্মাণ করলেন। রামায়ণের পুনর্নির্মাণ মেঘনাদ বধ কাব্যের মধ্যে। বাংলা সাহিত্যের আধুনিক পদাবলী কাব্য রচনা বিদ্যাপতি চণ্ডীদাসের পর। রবীন্দ্রনাথ অনেক পরে লিখছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। প্রভাবটা মধুসূদনেরও ছিল। মরণ রে তুহু মম শ্যাম সমান, ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে ও তো মধুসূদনের দ্বারা প্রভাবিত। যাই হোক, বাংলার প্রথম আধুনিক পদাবলী লিখছেন চণ্ডীদাস বিদ্যাপতি, তো আগে লিখেছেন সেই মধুসূদন দত্ত। তাছাড়া তিনি বাংলা সাহিত্যে প্রথম পত্র কাব্য লিখছেন, চিঠির আকারে লেখা কাব্য, এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম চতুর্দশপদী কবিতাবলী লিখছেন, অর্থাৎ 14 পংক্তির কবিতা। তিনি পৌরাণিক নারীদের আধুনিকায়িত করছেন। এত সব কিছুর পরেও বলে দিতে হবে আর নতুন করে যে একজন কবিকে কেন আজকে 200 বছর পরেও শ্রদ্ধা এবং সাড়ম্বরে স্মরণ করা হবে। আর তো কিছু বলার অপেক্ষা থাকে না। তাই আমরা এই অনুষ্ঠানের যে দুটি সূচক লাইন আমি লক্ষ্য করেছিলাম,
দাঁড়াও পথিকবর জন্ম যদি তববঙ্গে, এই প্রসঙ্গ দিয়ে আমার আলোচনা শেষ করব। এই প্রসঙ্গে বলে নিই যে মধুসূদন তার নিজের জীবনের এপিটাফ নিজেই লিখেছিলেন। এপিটাফ কাকে বলে আমরা একটু জেনে নেবো ভাই বোনেরা, অবাক হওয়ার কিছু নেই, একবার মাথার মধ্যে প্রবেশ করলে তোমরাও ভুলবে না। এপিটাফ হচ্ছে সমাধি লিপি। অনেক সময় কোনো মানুষ মারা যাবার পর তার যেখানে তাকে সৎকার করা হয় তার পাশে অনেক সময় তো কোনো ফলক তৈরি করে দেওয়া হয়, এবং সেই ফলকের উপর অনেক সময় কোনো বিশিষ্ট কবিতার লাইন, কোনো লেখা, সেইগুলো উৎকীর্ণ করা হয়, আটকে দেওয়া হয়। তো সেইগুলোকে বলে এপিটাফ। এখন অনেক কবি দেখা গেছে নিজের সমাধিতে কি লেখা হবে সেই সমাধিলিপি লিখে গেছেন। শেক্সপিয়ারও লিখে গেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত লিখে গেছিলেন তার নিজের সমাধির লিপিতে, সমাধি স্তম্ভের উপর কি লিপি লেখা হবে সেই এপিটাফ লিখে গেছিলেন। অসংখ্য মানুষ, অগণিত মানুষ আজও বৃষ্টি, বাদল, ঝড়, বাধা, এই সবের প্রাকৃতিক প্রতিকূলতা, সামাজিক প্রতিকূলতাকে অতিক্রম করে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য সমবেত হন সেই স্মৃতিস্তম্ভে। সেখানে কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকাল এ সমাধি স্থলে, জননীর কোলে শিশু লভয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। নমস্কার। রায়বাড়ী কবি শঙ্করী স্মৃতি রক্ষা সমিতির এই সেমিনারের মুগ্ধ মুহূর্ত রচিত হল অধ্যাপক কুন্তল কুণ্ডু, উদয়নের মাতৃলতা মহাবিদ্যালয়ের অধ্যাপনা সূত্রে আমরা স্বাগত জানিয়েছি। আজ একজনের